রক্তবাহিকা থেকে শুরু করব আজকে। ব্লাড ভেসেল, রক্তবাহিকা কারা? যারা রক্ত বহন করে যাবে। হ্যাঁ, ব্লাড ভেসেল যেসব নালিকার মধ্যে রক্ত সংবহিত হয়, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে, তাদেরকে রক্তবাহিকা বলা হয়। 3 ধরনের রক্তবাহিকা আমরা পেয়ে থাকি: ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। তো ধমনী বা আর্টারিস, কয়েকটা কথা অবশ্যই মনে রাখতে হবে। এটা স্বাভাবিকভাবে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে থাকে। আমাদের ধমনী স্বাভাবিকভাবে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে এবং আমাদের হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়। তাহলে বিষয়টা একটু মনে রাখতে হবে। আমাদের হৃৎপিণ্ড থেকে সারা দেহে বহন করে নিয়ে যায় কে? ধমনী। হৃৎপিণ্ডে থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে বহন করে নিয়ে যায় কে? ধমনী। আর হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে কে? শিরা। তাহলে শিরা শেষ হয় হৃৎপিণ্ডে আর ধমনীর শুরু হয় হৃৎপিণ্ডে, এবং এদের মাঝখানে থাকে কৈশিক জালিকা। আমি খুব সহজভাবে দেখাচ্ছি, এগুলো আসলে আরও তো কোষ্ঠসের বিষয় আছে। মাঝখানে থাকে কৈশিক জালিকা, মাঝখানে থাকে কে? কৈশিক জালিকা। তার মানে ধমনী শেষ হয় কৈশিক জালিকাতে আর শিরার শুরু হয় কৈশিক জালিকাতে। শিরা শেষ হয় হৃৎপিণ্ডে, ধমনীর শুরু হয় হৃৎপিণ্ডে। এই কথাবার্তাগুলো মনে রাখতে হবে। শিরা শেষ হয় আমাদের হৃৎপিণ্ডে আর ধমনীর শুরুটা হয় হৃৎপিণ্ডে, ঠিক আছে? আর কৈশিক জালিকা তো এটা দুটো জয়েন করেছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে, ওইভাবে করে একটু মনে রাখতে হবে। শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। যেসব রক্তবাহিকার মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয় তাকে ধমনী বলা হয়। একমাত্র ব্যতিক্রমী ধমনী হচ্ছে পালমোনারি। পালমোনারি শব্দটা পাইলে ব্যতিক্রম, ঠিক আছে? একমাত্র ব্যতিক্রমী ধমনীকে পালমোনারি ধমনী। এটি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পৌঁছে দেয় এবং ধমনীর পাশে 3 স্তর বিশিষ্ট, যথা যোজক টিস্যুতে গঠিত বাইরের স্তর টিউনিকা এক্সটার্না, এই যে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বা এক্সটার্না, এই যে একদম বাইরে যেটা দেখতে পাচ্ছ টিউনিকা এক্সটার্না। মাঝখানে আছে কে? মাঝখানে আছে টিউনিকা মিডিয়া, একদম ভিতরে আছে টিউনিকা ইন্টিমা। হ্যাঁ, 3টা লেয়ার আমরা পেয়ে থাকি ধমনীর মধ্যে: টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা এবং টিউনিকা ইন্টিমা। টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা, 3টা লেয়ার পেয়ে থাকি। ওকে, এরপরে শিরা। তাহলে এটা শেষ। দেখা যাচ্ছে না স্ক্রিন? না, এখন ঠিক আছে? আমার কি দেখা যায়? জি। কাউসারের নেটের সমস্যা। আসছে কি না? হ্যাঁ আসছে এখন। তাহলে 3টা লেয়ার আমরা পাই: টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা। তো এখানে এটা বলছে যে আমাদের এটা শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অবশেষে কৈশিক জালিকায় গিয়ে সমাপ্ত হয়। আমি যেখানে এটা বললাম ওইটাই মনে রাখবা একে একে। আর শুরু হয় হৃৎপিণ্ড থেকে, কৈশিক জালিকায় শেষ হয়। শিরা আমাদের যেসব রক্তবাহিকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সাধারণত পরিবাহিত হয় তাকে শিরা বলা হয়। পালমোনারি শিরা ব্যতিক্রম, কারণ এটা শিরা হওয়া সত্ত্বেও অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। পালমোনারি শব্দটা থাকলে ব্যতিক্রমী আমরা মনে রাখবো। এটি ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। শিরা প্রাচীর ধমনীর অনুরূপ 3টি স্তরে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা এবং নরম, কিন্তু স্থিতিস্থাপক নয়। এদের লুমেন বড়, মানে মাঝখানে জায়গাটা বড়, যেখানে চিত্রে দেখা যাচ্ছে। এই শিরার দেখো না, লুমেনটা অনেক বড়, কিন্তু এটার লুমেনটা কিছুটা ছোট, ঠিক আছে? লুমেন মানে হলো ভিতরের যে গ্যাপ, এটা আর কি। তো লুমেনটা এখানে ছোট ধমনীতে, আর শিরাতে লুমেনটা বড়।
ধমনী প্রাচীর কোষজালিকায় একত্রিত হয়ে প্রথম কোষিকা গঠন করে। কোষজালিকায় শুরু হয়, হৃৎপিণ্ডে শেষ হয়, যে কথাটা বললাম। রক্তচালক বা কোষজালিকা এগুলো একেসা এন্ডোথেলিয়ামে গঠিত সূক্ষ্মাতি সূক্ষ্ম রক্তবাহিকা বা শাখা প্রশাখা ধমনী এবং শিরা সংযোগস্থলে জালিকাকারে বিন্যস্ত, সেগুলোকে রক্তচালক বা কোষজালিকা বলা হয়। তো কোষজালিকার রক্ত টিস্যুরসের মধ্যে ব্যাপন ক্রিয়ায় খাদ্যসার, শ্বসন বায়ু, রেচনদ্রব্য ইত্যাদি আদান প্রদান ঘটে আর কি, আমাদের কোষ থেকে ব্লাড ভেসেলের মধ্যে। ধমনী শিরা পার্থক্য দেওয়া আছে, পড়ে নিবা। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান, যেটা নিয়ে মূলত আমাদের এই অধ্যায়ে আলোচনা সবচেয়ে বেশি হয়, এটা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব। হিউম্যান হার্ট দেহের যে প্রকোষ্ঠময় পেশলঙ্গে নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয়, তাকে হৃৎপিণ্ড বলা হয়। এটা একটা পাম্পিং মেশিন হিসেবে কাজ করে আমাদের বডিতে। একজন সুস্থ মানুষ গড়ে 2600 মিলিয়ন বার প্রতিটি ভেন্ট্রিকল থেকে 155 মিলিয়ন লিটার মানে 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয় তার জীবদ্দশায়, সে জীবনে যত দিন বাঁচে গড়ে আর কি, এটা হিসাবটা করা হয়েছে। দেখতে পাচ্ছি না। কি সমস্যা? ঠিক আছে এখন? না, এখন ঠিক আছে। তাহলে এটা আমাদের 2600 মিলিয়ন বার স্পন্দিত হয় একজন মানুষের জীবদ্দশায়, ঠিক আছে, এবং 155 মিলিয়ন লিটার রক্ত বের করে দিতে সক্ষম। প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন হলো 250 থেকে 390 গ্রাম, হ্যাঁ, 250 থেকে 390 গ্রাম, আর স্ত্রীতে হলো 200 থেকে 275 গ্রাম। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 4 সপ্তাহ যাবৎ, 4 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয় এবং আমৃত্যু এই স্পন্দন চলতে থাকে। আমরা অবস্থানটা একটু দেখি, কোথায় এটা অবস্থিত। বক্ষগহ্বরে মধ্যসদার উপরে, দুই ফুসফুসের মাঝখানে, এগুলো তো জানো তোমরা। বক্ষগহ্বর মানে থোরাসিক ক্যাভিটি, বুকের একটু উপরে, মধ্যসদার ঠিক উপরে, এই যে মধ্যসদার ঠিক উপরে, দুই ফুসফুসের মাঝখানে একটু বাম দিকে বাঁকা হয়ে অবস্থান করে। ত্রিকোণাকার, গোলাটা চওড়া, ত্রিমুখী হয়ে অবস্থান করে। সুচালু শীর্ষদেশ বা অ্যাপেক্স নিচের দিকে, পঞ্চম এবং ষষ্ঠ পশুরাকার ফাঁকে থাকে। এই যে ফিফথ এবং সিক্স সার্ভাইকাল ভার্টিব্রার মাঝখানে, যে ব্রিভের মাঝখানে থাকবে এটা। আকার এবং আকৃতি কেমন? এটা দেখতে ত্রিকোণাকার মোছার মতো লালচে খয়েরি, এবং ঊর্ধ্বমুখী অংশটি ভেইস, ক্রমশ সরু অংশটি নিচের দিকে অ্যাপেক্স, যে অংশটার নাম হচ্ছে অ্যাপেক্স, এই অংশটা হচ্ছে যে ভেইস। এবং একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের এটা দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার। আবরণটা কেমন? আবরণটা হচ্ছে দ্বিস্তরে পাতলা আবরণ আবৃত, এবং এর নাম পেরিকার্ডিয়াম। হ্যাঁ, এটার যে আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের বাইরের দিকে তন্তুময় পেরিকার্ডিয়াম। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে। আমাদের হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের কয়েকটা লেয়ার আছে। একটা হচ্ছে বাইরের লেয়ারটা হচ্ছে যে তন্তুময় মানে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর ভিতরের লেয়ারটা হচ্ছে যে সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুটা স্তর থাকে, একটা হচ্ছে যে প্যারাইটাল স্তর, একটা হচ্ছে যে ভিসারাল স্তর। বাইরের দিকে প্যারাইটাল স্তর, ভিতরের দিকে ভিসারাল স্তর। কথা বুঝছো? তাহলে হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে তন্তুময় পেরিকার্ডিয়াম, ভিতরের দিকে সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামের আরও দুটো লেয়ার থাকে, বাইরের দিকে প্যারাইটাল, ভিতরের দিকে ভিসারাল। প্যারাইটাল ও ভিসারাল স্তর দুটির মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, যেটা হৃৎপিণ্ডকে তাপ চাপ ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এই প্রাচীর, এখানে আমরা তিনটা প্রাচীর পাই। এই যে কার্ডিয়াক মাসেলের মধ্যে আমরা তিনটা লেয়ার পাই। একটা হচ্ছে যে অ্যাপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডকে যদি কাটো তাহলে এই লেয়ারগুলো পাবা। অ্যাপিকার্ডিয়ামে কী পাবা? অ্যাপিকার্ডিয়ামে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকতে দেখবা, এবং এটা সর্ববহিঃস্থ, সবার বাইরে। মায়োকার্ডিয়াম মাঝখানে থাকবে এবং এখানে সংকোচন প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এন্ডোকার্ডিয়াম হচ্ছে বিভিন্ন প্রকোষ্ঠগুলোকে রাখবে এখানে। এটি হৃৎপিণ্ডের অন্তঃপ্রাচীর গঠন করে, কপাটিকা সমূহকে ডেকে রাখে, রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায় এটা। কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য, আমাদের যে হৃৎপেশির কিছু বৈশিষ্ট্য আমরা এখানে পড়তেছি। এটা হচ্ছে অনিচ্ছিক পেশি, এটা কেমন পেশিতন্ত্র থাকে, সার্কুলাম নাম শুক্রতন্ত্র, ঝিল্লিতে আবৃত, এগুলো রিডিং পড়বা। মাইভার্বিলের গায়ে অনুপ্রস্থ রেখা থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, হ্যাঁ, এটা ক্লান্ত হয় না, এর কি, এগুলো একটু রিডিং দিও। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ,
হৃৎপিণ্ডের মধ্যে টোটাল আমরা 4টা প্রকোষ্ঠ পাই, সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং এটা 4টা চেম্বার আমরা এর মধ্যে পাই। উপরে দুটো হচ্ছে যে অ্যাট্রিয়াম, নিচের দুটো হচ্ছে যে ভেন্ট্রিকল। তাহলে উপরের প্রকোষ্ঠগুলোর নাম কি? অ্যাট্রিয়াম। আর নিচের প্রকোষ্ঠগুলোর নাম কি? ভেন্ট্রিকল। হ্যাঁ, দুটি অ্যাট্রিয়াকে দেহের অবস্থান অনুসারে ডান এবং বাম অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে ডান এবং বাম ভেন্ট্রিকল বলা হয়। বাম এবং ডান অ্যাট্রিয়ামের মাঝে আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা অর্থাৎ ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, এবং ডান এবং বাম ভেন্ট্রিকলের মাঝে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা থাকে। তাহলে আমরা টোটাল 4টা প্রকোষ্ঠ পাই। এই যে আমি যদি এখানে বলি, এখানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? টোটাল 4টা। উপরের দিকেগুলোকে বলবো অ্যাট্রিয়াম, উপরের দিকেরগুলোর নাম কি? অ্যাট্রিয়াম। নিচের দিকেরগুলোর নাম হচ্ছে যে ভেন্ট্রিকল। উপরের দিকেরগুলোর নাম হচ্ছে যে অ্যাট্রিয়াম, আর নিচের দিকেরগুলোর নাম হলো ভেন্ট্রিকল। উপরের দিকেরগুলোর নাম অ্যাট্রিয়াম, নিচের দিকেরগুলো হলো ভেন্ট্রিকল। দেহের যেগুলা ডান পাশে, এটার নাম দিব যে আমরা ডান, যেটা ডান পাশে আছে এটার ডান, আর যেটা বাম পাশে আছে এটা হচ্ছে যে বাম। হ্যাঁ, এটা বাম, এদিকে ডান। তাহলে যেটা ডান পাশে আছে ওটা ডান, আর যেটা বাম পাশে আছে ওটা বাম। ঠিক আছে? তো এই যে ডান অলিন্দ, এটা হচ্ছে যে বাম অলিন্দ। এই যে এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে যে বাম নিলয়, বা বাংলায় ইংরেজিতে বলে, ইংরেজিটা সহজ। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে যে রাইট লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল। তো আমরা এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যে পর্দাটা পাই এটা হচ্ছে যে রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। মানে এগুলা তোমাকে বুঝে বুঝে মনে রাখতে হবে, মুখস্থ করার কিছু নাই। এই যে ডান এবং এটাও ডান, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে যে ভেন্ট্রিকল। উপরে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। হ্যাঁ, আন্তঃভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম, সেমভাবে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার মাঝখানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম আমরা পেয়ে থাকি। ওকে, এই তাহলে ডান, এখানে এটাই বলছে ডান এবং বাম অ্যাট্রিয়াম। এখন এই যে আবার এখানে আমরা পাই এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম। এই দুটোর মাঝে আমরা আবার একটা লেয়ার পাচ্ছি না, এখানে মাঝখানে ভাগ পাচ্ছি না, লেয়ার পাচ্ছি না। এই স্যার যে এটা মানে অলিন্দ আর নিলয় গুলো না? হুম, উপরেরগুলো অলিন্দ, নিচে হলো নিলয়। বাংলার সাথে ইংরেজিটা বেশি পড়তে হবে এখন, বেশি। হ্যাঁ, ইংরেজিটা বেশি আসবে, বাংলাটা কম। তাহলে এটা হচ্ছে যে ডান, এটা হচ্ছে যে বাম, এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম। ডান এবং বাম অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা। এটার নাম কি? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, বা বাংলায় বলে আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা। এটা কি? ভেন্ট্রিকলের মাঝখানের লেয়ার। এটাও ভেন্ট্রিকল, এটাও ভেন্ট্রিকল। দুইটার মাঝখানে কি থাকবে? আন্তঃভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে? বা আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। ঠিক আছে? ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বা আন্তঃভেন্ট্রিকুলার সেপ্টাম। আমরা যদি ডান অ্যাট্রিয়াম নিয়ে একটু পড়াশোনা করি, ডান অ্যাট্রিয়ামে কি থাকবে? এসআই নোড থাকবে। এর ভিতরের গায়ে এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড বা পেসমেকার থাকবে। এই যে এসএএন, সাইনো অ্যাট্রিয়াল নোড, এটাকে আমরা এসএএন বলে থাকি। এসএএন এর অপর নাম হচ্ছে পেসমেকার। হ্যাঁ, যেটা পেস মেক করে। এক কথায় মানে হলো আমাদের যে হৃৎপিণ্ড বিট করবে, বিট করার যে ছন্দটা, এটা শুরুই হয় এখান থেকে, পেসটা মেক করে। এখান থেকে হৃদস্পন্দন শুরু হয় ডান অ্যাট্রিয়াম, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে, যথাক্রমে দেহের ঊর্ধ্ব এবং নিম্ন অঞ্চল থেকে করোনারি শিরা ও করোনারি সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীর থেকে ফিরে আসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। তাহলে এটা আমরা আগে বললাম যে এগুলো যখন সার্কুলেশন করবো তখন বুঝতে পারবা যে এখানে আমাদের এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এই রাইট অ্যাট্রিয়ামের সুপিরিয়র ভেনা কাভা, এটা আমাদের উপর দেহের ঊর্ধ্বাংশ থেকে ঊর্ধ্ব মহাশিরা, সুপিরিয়র ভেনা কাভার বাংলা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে দেহের ঊর্ধ্বাংশ থেকে রক্তসমূহ আসবে। ইনফেরিয়র ভেনা কাভা মানে হলো ইনফেরিয়র ভেনা কাভা মানে হলো নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামের রক্তগুলো আসবে। এই কারণে রক্ত গ্রহণ করে। ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র পথে এগুলো ডান ভেন্ট্রিকুলার উন্মুক্ত হয়। এখান থেকে যাবে ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র আছে না, এই ছিদ্রের মধ্যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলার যাবে। এখান থেকে আবার লাংয়ে চলে যাবে, লাং থেকে আবার এখান থেকে লেফট অ্যাট্রিয়াম যাবে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার যাবে, লেফট ভেন্ট্রিকুলার থেকে ফুল বডিতে যাবে। এভাবে করে সাপ্লাইতে হয়। এখানে এই কথাবার্তাগুলো ঘুরে ফিরে বারবার বলা হবে যে
এখন আমাদের এই যে ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে একটা ছিদ্র থাকে যাকে আমরা ট্রাইকাসপিড কপাটিকা বলে থাকি। এই যে ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল, এখানে এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এই রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে একটা ছিদ্রপথ থাকে যাকে আমরা ট্রাইকাসপিড কপাটিকা বা তিনটি ঝিল্লিময় টুপির মতো কপাটিকা বলে থাকি। এই কপাটিকা ডান এট্রিয়াম থেকে কার্বন ডাই অক্সাইড রক্ত ডান ভেন্ট্রিকল আসতে দেয়, কিন্তু ডান ভেন্ট্রিকল থেকে ডান এট্রিয়ামে ফিরে যেতে দেয়, মানে একমুখী প্রবাহটা নিয়ন্ত্রণ করে। এই যে এখানে 3 পাল্লা বিশিষ্ট একটা কপাটিকা থাকে, এই যে দেখাইছে 1 2 3 পাল্লা। এখানে বাম দিকে 2 পাল্লা বিশিষ্ট কপাটিকা থাকে। এটা হচ্ছে যে এট্রিয়াম, রাইট এট্রিয়াম। এটা হচ্ছে যে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এবার আসো বাম এট্রিয়াম। বাম এট্রিয়াম অপেক্ষাকৃত ছোট এবং পুরু প্রাচীর বিশিষ্ট, এবং এটা ফুসফুসীয় বা পালমোনারি শিরার মাধ্যমে ওসিকে ফিরে আসা অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে। আমি একবার সার্কুলেশনটা পড়াই দিই, তাহলে তোমরা সহজভাবে সব কিছু বুঝতে পারবা। তাহলে আমাদের এই যে সার্কুলেশনটা যখন আমরা বলি তখন দেখো স্যার ব্লাড সার্কুলেশনটা এসএস এর মতই না, মানে আগে যেটা বেতন একই একই, আমরা সেম হ্যাঁ হ্যাঁ বেতন ওইটাই। ওকে। তাহলে এটা হচ্ছে যে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে যে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল। শুরুতে কি হবে, আমাদের ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড, আমরা সবসময় মনে রাখি ডান দিকে সবসময় কার্বন ডাইঅক্সাইড শব্দ রক্ত নিয়ে কাজ করব, বাম দিকে সবসময় অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে কাজ করব, ঠিক আছে? ডান দিকে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে কাজ করব, বাম দিকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে কাজ করব। তো এই ডান দিকে ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে একটা কপাটিকা থাকে, এটাকে ট্রাইকাসপিড কপাটিকা বলি। বাম দিকে বাম এট্রিয়াম এবং বাম নিলয়ের মাঝে একটা কপাটিকা থাকে, তাকে বাইকাসপিড কপাটিকা বলে থাকি। বাইকাসপিড কপাটিকার নাম মাইট্রাল কপাটিকা। তাহলে শুরুতে আমাদের এখানে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে বা সুপেরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তাছাড়াও ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, মানে হলো নিম্ন মহাশিরার মাধ্যমে। তাহলে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা, এগুলোর মাধ্যমে রাইট এট্রিয়ামে রক্তটা আসছে। রাইট এট্রিয়ামে রক্তটা এসে রক্তটা ফিল আপ করলো। প্রসারণ যখন হবে, রাইট এট্রিয়াম যখন প্রসারণ হবে তখন এই কাজটা হবে। সেমভাবে রাইট এট্রিয়াম যখন সংকুচিত হয়ে যাবে, এখানে যে ট্রাইকাসিড কপাটিকা আছে, এই কপাটিকাটা খুলে যাবে। খুলে গেলে রক্তটা এখান থেকে রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। ওকে, রাইট ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে, রাইট ভেন্ট্রিকল থেকে এখানে রক্তটা চলে যাবে কোথায়? ফুসফুসে। তো আমরা জানি ফুসফুস মানে হলো পালমোনারি। ফুসফুস মানে কি? পালমোনারি। তাহলে কিসের মাধ্যমে যাবে? কার্বন ডাইঅক্সাইড রক্ত যাচ্ছে, ফুসফুসে কিসের মাধ্যমে যাবে? পালমোনারি ধমনির মাধ্যমে যাবে। হ্যাঁ, পালমোনারি ধমনির মাধ্যমে যাবে, পালমোনারি ধমনির মাধ্যমে যাবে। তাহলে কিসের মাধ্যমে যাবে? পালমোনারি ধমনির মাধ্যমে। কোথায় যাবে? ফুসফুসে যাবে, লাঙে যাবে। এটা লাঙে গিয়ে কি হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেনেটেড হবে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেনেটেড হয়ে এই রক্তটা এখন আসবে কোথায়? লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়ামে কিসের মাধ্যমে আসছে? যেহেতু ফুসফুস থেকে আসতেছে তাই আবার পালমোনারি। তাহলে পালমোনারি শিরা, এক্ষেত্রে ওই যে একটু আগে বললাম ব্যতিক্রমী শিরা কাকে বলে। তাহলে ধমনী স্বাভাবিক অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করতেছে। এটা হচ্ছে এই জন্য ব্যতিক্রমী ধমনী। সেমভাবে পালমোনারি শিরা স্বাভাবিকভাবে কার্বন ডাইঅক্সাইড স্বাভাবিকভাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি শিরাটা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করতেছে এখানে। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা ব্যতিক্রমী বলি এইগুলোকে। তো পালমোনারি দমনের মাধ্যমে গেলে পালমোনারি শিরার মাধ্যমে লেফট এট্রিয়াম আসছে। এরপর লেফট এট্রিয়াম থেকে এখানে লেফট এট্রিয়াম যখন সংকুচিত হবে, এখানে আমাদের বাইকাসপিড কপাটিকা খুলে যাবে। বাইকাসপিড কপাটিকা খুলে গেলে রক্তটা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসছে। লেফট ভেন্ট্রিকল যখন ফিল আপ হবে, লেফট ভেন্ট্রিকলে সর্বোচ্চ ফোর্স তৈরি করবে। ফোর্স তৈরি করে এটা অ্যাওয়ার্টা বা মহাধমনির মাধ্যমে সারা দেহে চলে যাবে। মহাধমনির মাধ্যমে ফুল বডিতে চলে যাবে, ঠিক আছে? তাহলে গেল সুপার বানাকা বা ইনফের বানাকার মাধ্যমে রাইট এট্রিয়াম আসে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে লাঙে গেল, লাং থেকে লেফট এট্রিয়াম আসে, লেফট এট্রিয়াম থেকে আবার লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে ফুল বডিতে। এইভাবে করে সার্কুলেশনটা হইতে থাকে। ওকে, তো এখানে আমাদের প্রত্যেকটার মাঝেও এই পালমোনারি দমনে পালমোনারি শিরা এগুলা ওইখানে পড়লে প্যাঁচ লাগবে। এখানে যত সহজে মনে রাখতে পারো ওইভাবে করে মনে রাখবা। আর বিষয় হচ্ছে যে আমাদের এখানে তো আমি দুইটা বিষয় আলাদা আলাদাভাবে বললাম, যে
এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে গিয়ে এদিকে আসছে। মূলত দুইটা গঠন এখানে একসাথে করতে থাকে, ডান দিকে এবং বাম দিকে গঠন দুইটা একসাথে করতে থাকে। যেই সময়ে তোমার সুপের, কারণ এই বিষয়টা তুমি সার্কুলেশন বুঝে গেছো, ঠিক আছে, পরীক্ষাভাবে লিখে দিলেও তোমাকে ঠিক আছে, কিন্তু মেইন যেটা বিষয় বা তোমার ছোটোখাটো কয়েকটা বিষয় অনেক সময় কনফিউশন তৈরি হইতে পারে রিডিংগুলো পড়ার সময়, এই জন্য এটা বলে দিচ্ছি। তো যখন আমাদের এই যে ডান দিকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা রাইট এট্রিয়ামে আসে, ঠিক ওই একই সময়ে লেফট এট্রিয়াম থেকে, আমার লাং থেকে লেফট এট্রিয়ামে অক্সিজেনযুক্ত রক্তটা আসে। সেমভাবে যে সময়ের মধ্যে আমাদের এখানে এইটা ফিল আপ হয়ে এখানে চলে যায়, সেমভাবে এখানে ফিল আপ হয়ে এখানে চলে যায়, এখান থেকে যখন এটা লাঙে চলে যায়, এখান থেকে তখন সারা বডিতে চলে যায়। হ্যাঁ, এভাবে করে মূলত এটা চলতে থাকে, ঠিক আছে। এটা যদি না বুঝো অনেক জায়গায় তুমি কনফিউশন তৈরি হবে, বিষয়টা অপরিপূর্ণ রয়ে যাবে। ওকে, তাহলে ঘুরে ফিরে কথাবার্তাগুলো এখানে বলবে বারবার যে বাইকাসিড কপাটিকা থাকে, বাইন্টাল কপাটিকা বলা হয় এটার অপর নাম। এই আর কি, এখানে কটি টেন্ডানি পাওয়া, যেগুলো রিডিং দিবা একবার। এইখানে সার্কুলেশনটা আরও ভালো মতো দেখাইছে। এই যে ইনফিরিয়র ব্যানাকাভা, ইনফিরিয়র ব্যানাকাভার মাধ্যমে রক্তটা যাচ্ছে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। এই যে সুপিরিয়র ব্যানাকাভা রাইট অ্যাট্রিয়ামে আসছে এখান থেকে যাবে কোথায়, রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে যাবে কোথায়, এই যে বাম পালমোনারি ধমনী, এই বাম পালমোনারি ধমনীর মাধ্যমে চলে যাবে কোথায়, লাঙে গেল, লাং থেকে আবার বাম পালমোনারি শিরা হয়ে আবার এটা লেফট অ্যাট্রিয়ামে আসবে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওয়ার্টার মাধ্যমে ফুল বডিতে, এই যে অ্যাওয়ার্টা বা মহাধমনী, বাংলায় বলবা মহাধমনী, ফুল বডিতে চলে যাবে এখান থেকে। এটাই তাহলে ডান ভেন্ট্রিকল কি এটা, ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল থেকে অপেক্ষা কিছুটা ছোটো, এটি ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে। এগুলো তো বুঝতেছে, এখন সার্কুলেশনটা বুঝলে এগুলো সব বুঝে যাবে। আমাদের এই ধমনীর মুখে, এই যে এখান থেকে ফুসফুসীয় বা পালমোনারি ধমনীর মধ্যে কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে সঞ্চালিত হয়, এবং এখানে একমুখী অর্ধশন থেকে সেমিনার কপাটিকা থাকে। ওই যে বললাম ফুসফুসীয় ধমনী, এই ফুসফুসীয় ধমনীর মধ্যে এখানে একটা অর্ধসন্ত্রাকার, এই যে এই জায়গাটাতে কপাটিকা আছে একটা, এই জায়গাটাতে সেমিলুনার কপাটিকা, যে পালমোনারি সেমিলুনার কপাটিকা। সেমিলুনার কেন, কারণ অর্ধচন্দ্রাকার, লুন মানে কি, লুনেট মানে হলো চন্দ্রাকার। হ্যাঁ, তো সেমিলুনার মানে হলো অর্ধচন্দ্রাকার, অর্ধেক চাঁদের মতো দেখতে, ঠিক আছে। তো এইখানে যে কপাটিকাটা থাকে এটা হচ্ছে অর্ধেক চাঁদের মতো দেখতে, এই জন্য সেমিলুনার কপাটিকা। ওকে, তাহলে থাকে এই কপাটিকাতে পালমোনারি সেমিলুনার কপাটিকা থাকে বলে, এবং এই কপাটিকা পালমোনারি ধমনী থেকে ডান বিরক্ত হয়ে আসছে, মানে রিগার্জিটেশন হতে দেয় না, উল্টা দিকে রক্তটা আসতে দেয় না। বাম ভেন্ট্রিকল হচ্ছে বাম দিকে অবস্থিত, এবং এটা তুলনামূলকভাবে অধিক পুরু। কেন পুরু, কারণ এখান থেকে ফুল বডিতে রক্তটা যাবে বাম ভেন্ট্রিকল থেকে, সময় দিয়ে রক্ত পরিবাহিত হয়, যাতে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়। বাম ভেন্ট্রিকল বাম অ্যাট্রিয়াম থেকে বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন শক্তি রক্ত গ্রহণ করে থাকে। বাম ভেন্ট্রিকলের সম্মুখ থেকে সিস্টেমিক মহাধমনী ব্যবহার উৎপন্ন হয়, এবং এর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গে প্রেরিত হয়। এই ধমনীর উৎপত্তি স্থলেও একটি একমুখী সেমিলুনার কপাটিকা থাকে, যা রক্তকে মহাধমনী থেকে ভেন্ট্রিকলে বা ভেন্ট্রিকলের কাছে দেয় না। এই কপাটিকার নাম অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। সেম ওই কথাটাই আবার এখানে কপাটিকার নামগুলো বলা আছে, একটু রিডিং পড়বা, এবং খুব গুরুত্বপূর্ণ। কপাটিকার নামগুলো সিকিউতে পরীক্ষা আসে। বাইকাসিড কপাটিকার 3টা নাম আছে, মেটাল কপাটিকা, দ্বিপত্রী কপাটিকা, ট্রাইগ্যাসপিড, ত্রিপত্রী কপাটিকা। কোথায় থাকে, কাজ কি, এটা একটু পড়বা। হ্যাঁ, এগুলো দেখি, ওই যে বুঝে, মেইন হচ্ছে সার্কুলেশনটা যত ভালো বুঝতে পারবা তোমার জন্য ততটা সহজ হয়ে যাবে এই পড়াশোনাগুলো বোঝাটা। সংযোগী টিস্যু আমরা আলাদা আগামীকাল পড়বো, সংযোগী টিস্যু এখানে নাই, এখানে জাস্ট নামগুলো বলা আছে। এখানে আমরা জাংশনাল টিস্যু টোটাল 5টা, এখানে 5টার কথা বলা আছে। এসএন বা সাইনোট্রিয়াল নোট, এটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট, একটা হচ্ছে বান্ডল অফ ভিজ, একটা হচ্ছে বান্ডল অফ ভিজের শাখা, আর একটা হচ্ছে পার্কিনজি ফাইবার। হ্যাঁ, রক্ত সংবহনটা এখানে আলোচনা করা হয়েছে, যেটা এখন পড়লাম আর কি। হৃৎপিণ্ড সংকোচন প্রসারণশীল, একটা পাম্পের মতো কাজ করে, বিশ্রামরত অবস্থায় 70 থেকে 80 বার মিনিটে স্পন্দন করে, এবং এতে 1400 লিটার রক্ত সঞ্চালিত হয়। সংকোচন আর প্রসারণকে সিস্টোল এবং ডায়াস্টোল বলা হয়। সংকোচনকে সিস্টোল বলা হয়, প্রসারণকে ডায়াস্টোল বলা হয়। একটি সিস্টোল এবং পরবর্তী ডায়াস্টোল হলে তাকে আমরা হার্টবিট বা হৃদস্পন্দন বলে থাকি। সাইনোট্রিয়াল নোড বা পেসমেকার অন্যান্য নোডাল টিস্যুর মাধ্যমে হৃদস্পন্দন শুরু বা নিয়ন্ত্রিত হয়। তো শুরুতে আমি যে কথাগুলো বলছি এখানে আবার বলা আছে, দেখো বেনা খাবার মাধ্যমে শুরুতে ডান এট্রিয়ামে রক্তটা আসবে, এখানে ইনফেরিয়র বেনা খাওয়া থাকবে, সুপিরিয়র বেনা খাওয়া থাকবে। ডান এট্রিয়াম থেকে আমাদের ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে যাবে,
ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী পথে চলে যাবে ফুসফুসে, ফুসফুস থেকে পালমোনারি শিরা পথে আবার এই যে বাম এট্রিয়াম আসবে। এখানে কালারগুলো খেয়াল করো, এই কালার মানে হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই কালার মানে হলো অক্সিজেন যুক্ত রক্ত। এরপরে এটা বাম এট্রিয়াম আসবে, বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে যাবে, বাম ভেন্ট্রিকল থেকে ফুল বডিতে যাবে অ্যাওয়ার্টার মাধ্যমে, অ্যাওয়ার্টা থেকে আবার ভেনা কাভা হয়ে আবার ডান এট্রিয়াম আসবে, এভাবে চলতেই থাকে সার্কুলেশনটা, ঠিক আছে? তো এগুলো নিজেরা পড়ে নিবা, না বুঝলে বলবা। মোটামুটি যে কথাগুলো বলছি এটাই, যে এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে যায়, এটাই। দ্বিবর্তী রক্ত সংবহন আমাদের ডাবল সার্কুলেশন বলা হয় কেন? কারণ খেয়াল করো, রক্তটা দুইবার হৃৎপিণ্ড পাস করতেছে। একবার হচ্ছে যে এই যে একটা হচ্ছে যে গোলাপি কালার, একটা হচ্ছে যেটা কি যেন কালার। তো এই দুটা আমাদের দুইবার, রক্ত একই কিন্তু হৃৎপিণ্ড একবার পরিবহন করতে পাস করতেছে দুইবার। একবার হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যাইতে হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা গেল, আরেকবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুস অক্সিজেন যুক্ত হয়ে সেম রক্ত আবার এদিক থেকে অপর প্রকোষ্ঠ পার হয়ে গেল। তাহলে একই রক্ত দুইবার পাস হইলো না? তাহলে এখানে দুই রকমের সংবহন হইলো না আলটিমেটলি, যেটা পালমোনারিতে গেল। এই সংবহনগুলো বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমরা আলাদাভাবে ভাগ করে ফেলবো। তাহলে এই যে আমাদের এখানে তোমার যে এটা একটা হচ্ছে যে সুপারিয়র ভেনা কাভা হয়ে ডান এট্রিয়াম হয়ে ফুসফুসে গেল, এটার নাম দিলাম যে পালমোনারি সংবহন, ঠিক আছে? এটার নাম কি দিব? পালমোনারি সংবহন বা ফুসফুসীয় সংবহন। পালমোনারি মানেই ফুসফুস। আরেকটা হচ্ছে যে ফুসফুস থেকে চলে যাবে কোথায়? হৃৎপিণ্ডে, বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, এই বাম ভেন্ট্রিকল থেকে আবার ফুল বডিতে। হ্যাঁ, এটার নাম দিব যে আমরা সিস্টেমিক সংবহন, ঠিক আছে? তো আলটিমেটলি দুইটা সংবহন পাচ্ছি, এই জন্য আমরা দ্বিবর্তী সংবহন বলি, বা হৃৎপিণ্ডকে দুইবার হৃৎপিণ্ড অতিক্রম করতে হচ্ছে, বা রক্তকে দুইবার হৃৎপিণ্ড অতিক্রম করতে হচ্ছে, ডাবল সার্কুলেশন। এর অর্থ হলো রক্ত প্রতিবার সংবহনের জন্য দুইবার হৃৎপিণ্ড অতিক্রম করে। দ্বিবর্তী সংবহনের মধ্যে একটি হচ্ছে পালমোনারি সংবহন, অন্যটি হচ্ছে সিস্টেমিক সংবহন। বুঝছই তো। দ্বিবর্তী সংবহনের সুবিধা হলো অক্সিজেন গ্রহণের জন্য রক্তকে ফুসফুসে প্রেরণ করা যায়, সমগ্র দেহ সংবহনের জন্য পুনরায় পাম্প করার আগে হৃৎপিণ্ডে ফিরে আসে। হৃৎপিণ্ড দুইভাবে বিভক্ত থাকার কারণে দ্বিবর্তী সংবহন সম্ভব হয়েছে, মানে আমরা পুরোপুরি অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলা আলাদা করছি না, এই জন্য আর কি। হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন? রিডিং। এখানে আমরা যে বিভিন্ন ব্যাসেলের কথা পড়ছি, এগুলো একটু এখানে আবার দেওয়া আছে, একটু পড়ে নিও। অ্যাওয়ার্টার কাজ কি? পালমোনারি শিরা, অ্যাওয়ার্টা মানে মহাধমনী আর কি, এটা ফুল বডিতে রক্তটা নিয়ে যাচ্ছে। পালমোনারি শিরা, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, পাইকাসিড কভারিকা করি টেন্ডেনি, হ্যাঁ, একটু পড়ে নিবা। মাছের হৃদয়ে মানুষের হৃৎপিণ্ড, এটা সিকিউতে এসে যায় অনেক সময়, একটু রিডিং দিবা, খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের হার্টবিট বা কার্ডিয়াক সাইকেলটা একটু বুঝতে হবে, হ্যাঁ। এগুলো বোঝার বিষয়, এগুলা না বুঝলে তুমি আগাইতে পারবে না সামনে, মানে সবগুলোতে আটকে যাবা। এগুলো কনসেপচুয়াল বিষয়, বুঝতে হবে। তো আগে তোমাকে সার্কুলেশনটা ক্লিয়ার করতে হবে, সার্কুলেশনটা নিজে রাখবা, একে একে পড়বা, তাইলে ক্লিয়ার হবে এগুলো রিডিং, প্রত্যেকটা লাইন বোঝার। তাহলে কার্ডিয়াক সাইকেল, হৃৎপিণ্ডের অ্যাট্রিয়া ও ভেন্ট্রিকল দুটির পর্যায়ক্রমিক সংকোচন প্রসারণ রক্ত দেহের ভিতরে গতিশীল থাকে। তো সংকোচনকে আমরা সিস্টোল বলে থাকি, প্রসারণকে আমরা ডায়াস্টোল বলে থাকি, ওকে। হৃৎপিণ্ডের একবার সংকোচন একবার প্রসারণকে আমরা হৃদস্পন্দন বলে থাকি, মানে একবার সিস্টোল হলো একবার ডায়াস্টোল হলো, ইজ ইকুয়াল টু 1 হার্টবিট। প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে 70 থেকে 80 বার। এই প্রতি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টোল এবং ডায়াস্টোলের যে চক্রাকার ঘটনাগুলি অনুসৃত হয় তাকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলা হয়। যদি প্রতি মিনিটে 75 বার হার্টবিট হয় তবে কার্ডিয়াক চক্রের সময়কাল 60/75, হ্যাঁ, 0.8 সেকেন্ড। খুব গুরুত্বপূর্ণ, আমরা আস্তে আস্তে হিসাবে যাচ্ছি। তাহলে আমরা স্বাভাবিকভাবে 70 থেকে 80 বার, তো এটাকে গড়ে 75 বার ধরলাম প্রতি মিনিটে এতবার। তাহলে একবার করতে কতটুকু সময় নেই? মানে হলো 1 মিনিটে যদি 75 বার করে, 75 বার করতে যদি 1 মিনিট সময় নেই, 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 সেকেন্ড, তাহলে একবার করতে কত সময় নেই? 60/75 সমান 0.8 সেকেন্ড আসছে। এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেলের মোট সময়, 0.8 সেকেন্ড। তাহলে এই 0.8 সেকেন্ডে কী কী হয়েছে? 0.8 সেকেন্ডে সিস্টোল হয়েছে, 0.8 সেকেন্ডে ডায়াস্টোল হয়েছে। তাহলে এখানে আমরা এই সিস্টোলটা আবার কোথায় হয়েছে? এই সিস্টোলটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোলও হয়েছে, আবার
ভেন্ট্রিকল এই যে এখানে বাম দিকের যেটা আমরা বলি বাম দিকেরও ডান দিকেরও সেমভাবে সিস্টল হয়েছে, সেমভাবে ভেন্ট্রিকলের এদিকে রাইট এবং রাইট এবং লেফটেরও সিস্টল ডায়াস্টল হয়েছে। তাহলে একবার সিস্টল ডায়াস্টলের সময়কাল কত? 0.8 সেকেন্ড, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাট্রিয়াল চক্র ভেন্ট্রিকুলার চক্র উভয়েরই স্থিতিকাল 0.8 সেকেন্ড। ওকে, মানে একবার সংকোচন একবার প্রসারণ, টোটাল সময় কত? 0.8 সেকেন্ড। আমরা সবগুলা যোগ করেই পাবো সবসময় 0.8 সেকেন্ড। হ্যাঁ, তো আসো, ডায়াস্টল মানে কি? প্রসারণ। সিস্টল মানে কি? সংকোচন। এটা তো বাংলা পড়া একদম। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল মানে কি? অ্যাট্রিয়াম যখন প্রসারিত অবস্থায় থাকে, তাহলে শুরুতেই তো বললাম সমগ্র রক্ত সুপিরিয়র ভেনা কাভা থেকে ইনফিরিয়র ভেনা কাভা থেকে রাইট অ্যাট্রিয়ামে আসবে। রাইট অ্যাট্রিয়ামে কেন আসবে? নিশ্চয়ই অ্যাট্রিয়াম প্রসারিত অবস্থায় আছে। যখন সে প্রসারিত অবস্থায় আছে তখন তার কাছে রক্ত আসবে, আর যখন সংকোচন হয়ে যাবে তখন রক্ত খালি করে দিবে, এদিকে পাঠাই দিবে আবার, ঠিক আছে? তাহলে এই সময় অ্যাট্রিয়াম দুটি প্রসারিত বা শিথিল অবস্থায় থাকে। অ্যাট্রিয়াম দুটা প্রসার মানে আমি যে ঘটনাটা বললাম ওই লাস্টে, যে দুই দিকে একসাথে হইতে থাকবে। এদিকে যেমন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে, এদিকে সেমভাবে অক্সিজেনযুক্ত রক্ত লাং থেকে আসা শুরু করবে। মানে কাজ দুটো একসাথে হয়, এই বিষয়টা যাতে ভুল না হয়। হ্যাঁ, ডান এবং বামে একসাথে কাজ চলতে থাকে, ডান দিকে কার্বন ডাইঅক্সাইডের কাজ চলতে থাকে আর বাম দিকে অক্সিজেনের কাজ চলতে থাকে। তাহলে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকে বন্ধ হয়ে যায়। এই যে যখন আমাদের এখানে এই যে এইগুলো তো বন্ধ হইতে হবে, তাই না? এগুলো বন্ধ না হলে রক্ত তো আবার এদিকে পাস হয়ে যাবে। তো শুরুতে কি হবে? এগুলো বন্ধ থাকবে এবং এগুলো খুলে যাবে, খুলে গিয়ে সুন্দর মতো রক্তটা এখানে চলে আসবে, এই যে এখান থেকে এখানে আসবে। অ্যাট্রিয়ামের মধ্যবর্তী চাপ হ্রাস পায়, ফলে বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত সুপার ব্যানাকা ইনফিউর ব্যানাকার মাধ্যমে ডান অ্যাট্রিয়াম পালমোনারি শিরা দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন সংযুক্ত বাম অ্যাট্রিয়ামে আসে। মানে দুই দিকে একসাথে চলে, এদিকে সুপার ব্যানাকা ইনফিউর ব্যানাকার মাধ্যমে এখানে আসবে, আর এদিকে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে এর লেফট অ্যাট্রিয়াম আসবে। বাস, শেষ এটাই। এরপরে এটা কার্বন ডাইঅক্সাইড করোনারি সাইনাসের মাধ্যমে ডান অ্যাট্রিয়াম আসে। আচ্ছা, গেল। অ্যাট্রিয়াম দুটো রক্তপূর্ণ হলে অ্যাট্রিয়াম সিস্টল হয়। তাহলে এবার এসে রক্ত পরিপূর্ণ হইল, এটা এই যে অ্যাট্রিয়াম দুইটা রক্তে পরিপূর্ণ হইল, এটার মাধ্যমে অ্যাট্রিয়াম দুটো রক্তে পরিপূর্ণ হইলেই সিস্টল শেষ। ওকে, ডায়াস্টল শেষ। ডায়াস্টলের পরের ধাপই হলো সিস্টল, এবং এই ডায়াস্টলের সময়কাল হলো যে 0.7 সেকেন্ড। ডায়াস্টলের সময়কাল কত? 0.7 সেকেন্ড। তাহলে ডায়াস্টলে 0.7 সেকেন্ড সময় নিল। তাহলে আমরা টোটাল সময় কত বলছি? কিন্তু 0.8। তার মানে ডায়াস্টলে যদি 0.7 সেকেন্ড সময় নেই, সিস্টলে আর 0.1 সেকেন্ড সময় আছে। এই 0.1 সেকেন্ডের মধ্যে তাকে সিস্টলটা সম্পন্ন করতে হবে। তাহলে আসলে এবার অ্যাট্রিয়ামের সিস্টল হবে। অ্যাট্রিয়ামের সিস্টলটা কীভাবে হবে? তাহলে এখানে এসে রক্ত পরিপূর্ণ হইল, এই যে স্বাভাবিক বিষয় যে এখানে এসে রক্তটা পরিপূর্ণ হইল, এই যে রক্তটা আসলো। এরপর কি হবে? এখানে যে আমাদের ছোটো এখানে ডান দিকে ট্রাইকাসিড কভাটিকা, বাম দিকে বাইকাসিড কভাটিকা আছে না? এখন যখন এগুলো রক্তে পরিপূর্ণ হবে, রক্তের প্রেশার এখানে বাড়বে, তখন এখানে মানে ভেন্ট্রিকেল আবার রক্তের প্রেশার তখন কমে যাবে, কারণ ভেন্ট্রিকেল এদিকে রক্ত অলরেডি পাঠাই দিছে। ভেন্ট্রিকেল রক্তের প্রেশার কমে গেলে এখানে যেহেতু চাপ বেশি এখানের তুলনায়, ফলে এখানে মাঝখানে যে কপাটিকা আছে কপাটিকাটা খুলে যাবে, এখানে যে কপাটিকা আছে কপাটিকাটা খুলে যাবে। কপাটিকা যদি খুলে যায়, এখান থেকে ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা ডান ভেন্ট্রিকলে আসবে, এবং এই লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্তটা লেফট ভেন্ট্রিকলে আসবে। ওকে, খুব সহজ বিষয় যে আমাদের এখানে রক্ত এখন ফিল আপ, এখানে কোনো রক্ত নাই, ফলে এখানে যে ছিদ্রটা সেটা খুলে যাবে, রক্ত এদিক থেকে এদিকে চলে আসবে, রক্ত এদিক থেকে এদিকে চলে আসবে। তাহলে এখানে আলটিমেটলি অ্যাট্রিয়ামের সংকোচন হইল না, অ্যাট্রিয়ামের সংকোচনের ফলে তো রক্ত এখান থেকে এখানে চলে আসছে। তার মানে এই জন্য এটাকে বলতেছি আমরা অ্যাট্রিয়াল সিস্টল। তাহলে অ্যাট্রিয়াল সিস্টল মানে কি? অ্যাট্রিয়ামের ডায়াস্টল শেষ হলেই একই সাথে সাথে অ্যাট্রিয়ামের সংকোচন হয়। হ্যাঁ, সাথে সাথে সংকোচন হয়ে যাবে। যদিও সংকোচনের ঢেউ প্রথমে ডান অ্যাট্রিয়াম থেকে শুরু হয়ে বাম অ্যাট্রিয়ামে ছড়িয়ে পড়ে, ডান অ্যাট্রিয়ামের সাইনোট্রিয়াল নোড থেকে সংকোচন সূত্রপাত ঘটে। অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ডে স্থায়ী হয়। ওই যে আগে অ্যাট্রিয়ামের ডায়াস্টল ছিল 0.7, তাহলে এটার সাথে 0.1 যোগ করলে কত হয়? 0.8। ওই যে টোটাল সময় 0.8-এর সমান হয়ে গেল। প্রথমার্ধে এই 0.1কে আরও দুই ভাগে ভাগ করতেছে এরা। তাহলে প্রথমার্ধে মানে প্রথম 0.05, এই 0.1কে আরও যদি দুই ভাগে ভাগ করো, প্রথম 0.05 সেকেন্ডের মধ্যে সংকোচন মাত্রাটা সর্বাধিক থাকে, এটাকে ডাইনামিক ফেজ বলা হয়, ডাইনামিক পর্যায়। পরবর্তীতে একটু প্রশমিত হয়, মানে সংকোচনটা একটু কমে যায়, তখন এটাকে ডাইনামিক ফেজ বলা হয়। বাস, অল্প পরিমাণ রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়।
এরপরে তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল গেল, অ্যাট্রিয়ামের সিস্টল গেল, এবার ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। তাহলে ভেন্ট্রিকলের সিস্টল মানে কি, ভেন্ট্রিকল এখন রক্তের পরিপূর্ণ, কিন্তু এই যে খেয়াল করো ভেন্ট্রিকলে কিন্তু রক্ত চলে আসছে, এই যে ভেন্ট্রিকলে কিন্তু এখন রক্ত চলে আসছে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কি আসছে, রক্ত চলে আসছে। আর এখন ভেন্ট্রিকল সংকুচিত হয়ে রক্তগুলোকে পাঠাই দিতে হবে না, তাহলে কি ঘটনা ঘটবে খেয়াল করো, ভেন্ট্রিকুলার সিস্টল এই যে, তাহলে এখান থেকে রক্ত এখন এখানে আসছে, এখান থেকে রক্ত এখানে আসছে। পরের কাজ কি, পরের কাজ হলো এই যে এটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল। আমরা জানি রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা কোথায় চলে যাবে, ফুসফুসে চলে যাবে, পালমোনারি অ্যাওয়ার্টার শিরার মাধ্যমে, ধমনির মাধ্যমে। তাহলে এখানে চলে যাবে পালমোনারি ধমনিতে এদিক থেকে, আর এদিক থেকে চলে যাবে লেফট ভেন্ট্রিকল থেকে ফুল বডিতে চলে যাবে, এদিক থেকে চলে যাবে ফুল বডিতে। দুইটা কাজ একসাথে হইতে থাকবে সবসময়, ডান এবং বাম দিকে, এটা যাতে না গলে আর কি। তাহলে এই যে রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাবে কোথায়, ফুসফুসীয় ধমনীতে, আর লেফট ভেন্ট্রিকল থেকে চলে যাবে কোথায়, আমাদের রাইট অ্যাওয়ার্টাতে, মানে ফুল বডিতে চলে যাবে আলটিমেটলি মহাধমনীতে আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে চলে যাবে ফুসফুসে, এখান থেকে চলে যাবে এটাতে, এটাই হচ্ছে যে ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টল। এরপরের ধাপে কী হবে, ভেন্ট্রিকুলার সিস্টলের সময় 0.3 সেকেন্ড। এরপরের ধাপে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, মানে ভেন্ট্রিকল এখন খালি হয়ে গেল, এই যে ভেন্ট্রিকল এখন কি হয়ে গেল, খালি হয়ে গেল। এই যে খালি হয়ে গেলে যেটা হইল, আমাদের ভেন্ট্রিকলের চাপটা কমে গেল না, চাপটা কমে গেলে এখন যে আমাদের ভেন্ট্রিকলে যদি চাপ কমে যায়, আলটিমেটলি এখান থেকে যে রক্তটা এখন আছে, এখানে যে রক্তটা আছে এখন এখানে চলে আসতে পারবে না, এটাই হলো মূলত ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ঠিক আছে। তাহলে আবার চিত্রগুলো খেয়াল করো, শুরুতেই অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় সেকেন্ড 0.7 সেকেন্ড। কী হয়, আমাদের এই যে সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে রক্তটা রাইট অ্যাট্রিয়াম আসছে, এদিকে ফুসফুস থেকে রাইট অ্যাট্রিয়াম আসছে, হ্যাঁ লেফট অ্যাট্রিয়াম আসছে। দেন এটা হচ্ছে যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এরপরে এই থেকে এটা খুলে গেল, এই যে এই থেকে এটা খুলে গেল, দেন এখানে আসছে, এই যে ভেন্ট্রিকল আসছে, ভেন্ট্রিকল আসছে, অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড, দুইটা মিলে 0.8 হয়েছে, হ্যাঁ শেষ। এরপরে ভেন্ট্রিকল আসো, এখন ভেন্ট্রিকলে তো রক্ত পরিপূর্ণ হইল, ভেন্ট্রিকল রক্ত পরিপূর্ণ হইলে ভেন্ট্রিকলের রক্তটা চলে যাবে এখন কোথায়, এদিকে চলে যাবে তোমার যে ফুসফুসে, ফুসফুসীয় শিরার মাধ্যমে চলে যাবে এদিকে, এখান থেকে চলে যাবে কোথায়, অ্যাওয়ার্টাতে, ফুল বডিতে। সময় কত, 0.3 সেকেন্ড। এরপরের ধাপে এখন যেহেতু এটা রক্ত খালি হয়ে গেছে, এখানে রক্ত যেহেতু খালি হয়ে গেছে, পরের ধাপে এখান থেকে এদিকে রক্ত আসতে থাকবে, এদিক থেকে এদিকে রক্ত আসতে থাকবে, এটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার ডায়াস্টল। সময় কত, 0.5 সেকেন্ড। দুটো যোগ করলে কত হয়, 0.3, 0.5 কত হয়, 0.8 সেকেন্ড। তাহলে এই যে এদিকে 0.8, এদিকে 0.8, মানে প্রত্যেকটা ডায়াস্টল সিস্টল, ডায়াস্টল সিস্টল সম্পন্ন হতে 0.8 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। এখানে কথাবার্তাগুলো বলা আছে আবার, ভেন্ট্রিকুলার সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টলের পরপর এটা হয়, তো ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে, তখন এগুলো তো বন্ধ হয়ে যাবে যখন আমাদের রক্তটা এখান থেকে এদিকে চলে যাবে, তখন এখানে যে কপাটিকাগুলো আছে এগুলো বন্ধ হইতে হবে না, নাহলে তো রক্ত আবার এদিকে উপরের দিকে চলে যাবে, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে চলে যাবে। তাহলে এটা যাতে না হয়, এখানে একটা যে কপাটিকাটা আছে ওই কপাটিকাটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, এবং সেমিলুনার কপাটিকা খুলে যায়। সেমিলুনার কপাটিকা বলতে আমাদের এই যে এখানে যে কপাটিকাটা আছে পালমোনারি, এই যে এখানে যে কপাটিকাটা আছে পালমোনারি, এটা কি পালমোনারি ধমনী, পালমোনারি ধমনীতে যে কপাটিকাটা আছে, এখানে অ্যাওয়ার্টাতে কপাটিকাটা যেটা আছে এটা হচ্ছে সেমিলুনার কপাটিকা। এই সেমিলুনার কপাটিকা খোলার সময় লাফ রকমের একটা শব্দ হয়, লাফ, হ্যাঁ। তাহলে এই যে সজোরে বন্ধ হয়ে যায় এবং সেমিলুনার কপাটিকা খুলে যায়, এতে লাভ শব্দের সদৃশ প্রথম শব্দের সৃষ্টি হয়। ভেন্ট্রিকল মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায়, মানে ভেন্ট্রিকলের চাপটা বৃদ্ধি পাবে এবং ভেন্ট্রিকল থেকে রক্ত ভেন্ট্রিকলের বাইরে নির্গত বাইরে বেরিয়ে যাবে আর কি। এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পালমোনারি ধমনীতে ভেন্ট্রিকল থেকে অ্যাওয়ার্টে রক্ত প্রবেশ করে, যেগুলো বললাম। কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা ডান দিক থেকে রক্ত পালমোনারি ধমনীতে যাবে, বাম থেকে রক্ত অ্যাওয়ার্টে যাবে, এবং এই দেশের সময়কাল 0.3 সেকেন্ড সময় লাগে। ভেন্ট্রিকুলার ডায়াস্টল,
এখন খালি হবে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলের সিস্টোলের পরপর ডায়াস্টোল শুরু হয়, দেওয়ার সময়কাল 0.5 সেকেন্ড, এবং যখন এই ভেন্ট্রিকল প্রসারিত হতে থাকে তখন ভেন্ট্রিকলের চাপ কমতে থাকে, ফলে অ্যাওয়ার্টে পালমোনারি ধমনীতে রক্ত ভেন্ট্রিকলে ফিরে আসতে চায়, অতি দ্রুত সেলুলার কপাটিকা বন্ধ হয়ে যায়, এবং 90% রক্ত ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের জন্য ভেন্ট্রিকলে আসা রক্তে 90% ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের জন্য আসে। মানে এখানে মানে খেয়াল করো বিষয়টা, খুবই ইন্টারেস্টিং এটা যে এই চিত্র অ্যাট্রিয়ামের ডায়াস্টোল এবং আচ্ছা এখানে এটা বলি এটা এখানে অ্যাট্রিয়ামের সিস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল এই দুটো কিন্তু খুবই টুইস্টি, মানে খুব সুন্দর একটা বিষয় আছে এখানে। লাস্টে একটা লাইন আমি বলে গেছি, তোমরা কেউই প্রশ্ন করো নাই কেন, এটা না বোঝারই কথা। কই গেল এই লাইনটা? 10% একদম লাইনটা। এই পর্যায়ে অল্প পরিমাণ রক্ত 10% অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়। মানে এই যে অ্যাট্রিয়ামের সিস্টোল হচ্ছে, অ্যাট্রিয়ামের সিস্টোলের মাধ্যমে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত যাচ্ছে না, তো অ্যাট্রিয়াম এত সংকুচিত হলো, ভেন্ট্রিকল প্রসারিত হয়ে আছে, মাত্র 10% রক্তরস যাবে, তার মানে বাকি 90% রক্তরস এখনও এখানে রয়ে গেছে, তাই না? এখনও এখানে রয়ে গেছে। এটা কি হবে তাইলে? এটা বাকি 90% রক্ত যেহেতু এখানে রয়ে গেছে, এই কাজটা হবে এখানে এই ভেন্ট্রিকুলার ডায়াস্টুলে এসে, ভেন্ট্রিকুলার ডায়াস্টুলে এসে বাকি 90% রক্ত যেটা রয়ে গেছে ওই রক্তটা এখানে আবার চলে আসবে। যেহেতু এখন ভেন্ট্রিকুলার ডায়াস্টুল মানে কি, ভেন্ট্রিকুলার মধ্যে চাপ কম, ফলে এটা সেমিলুনার, এখানে ট্রাইকাসিড বাইকাসিড কপাটিকা খুলে যাবে, সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যাবে। ওই যে সেমিলুনার কপাটিকাটা বন্ধ হচ্ছে, সেমিলুনার কপাটিকা কেন বন্ধ হবে? কারণ সেমিলুনার কপাটিকা যদি এদিক থেকে বন্ধ না হয়, এই যে এখানে সেমিলুনার কপাটিকাটা, এটা যদি বন্ধ না হয় রক্তটা তো আবার এদিক থেকে এদিকে ব্যাক করবে, হ্যাঁ, ফুসফুসীয় ধমনী থেকে এখানে ব্যাক করবে, মহাধমনী থেকে এদিকে ব্যাক করবে। তাহলে এটার জন্য সেমিলুনার কপাটিকাটা বন্ধ হয়ে যায়। সেমিলুনার কপাটিকা বন্ধ হওয়ার সময় ডাব শব্দের সৃষ্টি হয়। কোন শব্দ? ডাব শব্দ, ঠিক আছে? ডাব শব্দের সৃষ্টি হয়। তাহলে লাভ ডাব শব্দ তৈরি হয়ে গেল। এই যে ভেন্ট্রিকুলার সিস্টোলে লাভ শব্দ তৈরি হলো, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে ডাব শব্দ তৈরি হলো। তাহলে এই যে আমাদের এখানে 90% রক্ত তো রয়ে গেল, 90% রক্তের মধ্যে বাকি সব রক্ত ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় এখান থেকে এখানে চলে আসে, এটাই 0.5 সেকেন্ড সময় লাগে। এটা হচ্ছে টোটাল ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। এই যে তাহলে এই যে এখানে 10% রক্তরস আসছে, আর এখানে 90% ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের জন্য আসে, বাকি 10% এই যে এখানে বলে দিছে, বাকি 10% অ্যাট্রিয়াম সিস্টোলের ফলে ভেন্ট্রিকুল আসে। তাহলে টোটাল 100%, 90 10 100। ডাব শব্দের সৃষ্টি হয়, হৃৎপিণ্ডের শব্দগুলো হচ্ছে টোটাল লাভ, ভেন্ট্রিকুলার সিস্টোলে হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে ডাব শব্দের সৃষ্টি হয়। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, ডায়াস্টোল, সিস্টোল। অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে কত হয়? 0.7 সেকেন্ড। অ্যাট্রিয়ামের সিস্টোলে কত সেকেন্ড সময় লাগে? 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে কী সময় লাগে? 0.5 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টোলে 0.3 সেকেন্ড। এই আমরা নেক্সট মায়োজেনিক ক্রিয়াটা পড়ব। নোটগুলা, বায়োরিসেপ্টর, সংবহন পড়া তো অনেক বাকি, দেখা যাক শেষ করতে পারি কিনা। তোমরা এখন কাজ হলো কি, এগুলো বোঝা। এগুলো যদি না বুঝো, আমি আগামীকাল যে সংবহনগুলো পড়াবো, এখানে 4টা সংবহনের কথা বলা আছে, এগুলো অনেক কঠিন লাগবে। সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, এগুলো আসলে তুমি বইয়ের ভাষায় নিজে এঁকে এঁকে বইয়ের প্রত্যেকটা লাইন যদি নিজে বোঝার চেষ্টা না করো, আমি গ্যারান্টি দিতে পারবো তুমি এটা ক্লিয়ার করতে পারবে না। মানে পড়া হবে, ভালো পড়া হবে না, পেছাইলে আটকে যাবা। সো এখন যা বুঝছো ক্লাসটা আবার করবা যদি না বুঝো, এবং এই যে এঁকে এঁকে চেষ্টা করবা। প্রথম কাজ সার্কুলেশনটা বোঝা। সার্কুলেশনটা যত ভালো বুঝতে পারবা, এটা তোমার জন্য তত সহজ হয়ে যাবে। এক কথায় সার্কুলেশন ভালো বুঝতে হবে, এক কথায়। হ্যাঁ, সার্কুলেশন বুঝলে এই সিস্টোল মানে সংকোচন, ডায়াস্টোল মানে প্রসারণ, এতটুকু যদি বুঝো, এই প্রত্যেকটা লাইন ভালো মতো করে করে বুঝে বুঝে পড়িও। যে লাইনটা বুঝবা না, এটা দরকার হলে দাগায় রাখবা, নেক্সট ক্লাসে আমাকে বলবা যে লাইনটা বুঝি না, এই লাইনটার মিনিং কীভাবে হচ্ছে, মেকানিজম, এটা বুঝাই দেন, আমি এটা স্পেসিফিক বুঝাই দিব। তবে তোমাকে লাইন ধরে ধরে, শব্দ ধরে ধরে পড়তে হবে। এগুলো যেন তেনভাবে পড়লে হবে না, এগুলো স্বাভাবিক কোনো পড়া না, মোটামুটি প্রত্যেকটা লাইন বোঝার মতো পড়া। এগুলো খুবই কনসেপচুয়াল, এগুলো বুঝে বুঝে পড়তেই হবে, ঠিক আছে?